বিচার বহির্ভূত মানুষের উপর হামলা অনেক বেড়েছে। কিন্তু সরকার শুধু প্রেস নোট দিয়েই দায়িত্ব খালাস করছে এবং অ্যাকশন নিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারের যেটা আশা করেছিলাম, সে অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই। এখনো আপনি থানায় গেলে হয়রানির শিকার হবেন, বিভিন্নভাবে টাকা পয়সার লেনদেন এখনো থানায় চলছে। তাহলে কি সংস্কার হলো? হাসিনার যে কাঠামো আছে এখনো রয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্ট ওই কাঠামোতেই কার্যক্রম চালাচ্ছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মধ্য দিয়ে বেসিক্যালি প্রথম দফা যে টাকাগুলো দেওয়া হয়েছিল, কিন্তু এই সিস্টেমটা পুরাটাই সরকারি যে আমলাতান্ত্রিক জটিলতা, এই জটিলতাগুলোর সম্মুখীন হয়েছে একদম শুরু থেকেই। যেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেদিন থেকে শপথ নিয়েছেন, মানুষের স্বপ্নটা আসলে অনেক বেড়ে গিয়েছে। মানুষ ভাবছে যে এইবার বাংলাদেশে একটা এমন পরিবর্তন হবে যেখানে বাংলাদেশ আর পুরোনো জায়গায় ফেরত যাবে। কিন্তু দিন যত যাচ্ছে মানুষের স্বপ্ন আসলে ভাঙা শুরু হয়েছে। আমরা দেখি যে পুলিশের কথা যদি বলি, কারণ পুলিশ এমন একটা প্রশাসন যেটা মানুষের সাথে নিয়মিত থাকে, নাগরিকদের সাথে সার্বক্ষণিক তার কায় কারবার। কিন্তু পুলিশ সংস্কার বিষয়ে কোনো কাজ কিন্তু আমরা দেখি নাই। আমরা যদি দেখি যে বিচার অনেক বেশি, ১ বছরে যদি বলি বিচার প্রক্রিয়ার অগ্রগতি কি, আমরা আসলে খুব বেশি দেখি নাই। অর্থাৎ এখনো পর্যন্ত আপনি দেখবেন বিচার বহির্ভূত মানুষের উপর হামলা অনেক বেড়েছে। কিন্তু সরকার শুধু প্রেস নোট দিয়েই দায়িত্ব খালাস করছেন। আপনি দেখবেন যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, সরকার কিন্তু প্রেস নোট দিয়েই খালাস হচ্ছেন। আমরা তো এরকম কোনো কার্যকর অ্যাকশন নিতে দেখি নাই এবং অ্যাকশন নিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কারণ আমরা প্রথম থেকে আওয়াজ তুলেছিলাম যে যেই বিষয়ে সকলেই ঐক্যমত্য হবে সেই সকল বিষয়ে এখনই সংস্কার, আর যেগুলোতে ঐক্যমত্য হবে না সেখানে জনগণ ঠিক করবে, অর্থাৎ নির্বাচনেই এটা ঠিক করবে। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ, এই বিষয়ে আমরা আসলে সংস্কারের কোনো কিছু দেখছি না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ফেসিবাদের পতন হয়েছে, একটি কর্তৃত্ববাদী শাসনের যে অবসান হয়েছে, তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বড় ছিল। মানুষ মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে সংস্কার কর্মসূচিগুলো সম্পাদন করে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। সে জায়গায় মানুষের মধ্যে একটু হতাশা আছে। পাশাপাশি আমরা মনে করেছিলাম যারা গত 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, খুনাখুনি, হানাহানি, সন্ত্রাস, নৈরাজ্য করেছে, এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের যে অবৈধ টাকা, অবৈধ অর্থ এবং বিদেশে যে টাকা পাচার করা হয়েছে, সে টাকাগুলো ফেরত আনা এবং বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারের যেটা আশা করেছিলাম, সে অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই এবং আশাব্যঞ্জক ফেসিবাদের যে দোসরদের যে গ্রেপ্তার করা, সেটা আশাব্যঞ্জক না। যেই প্রত্যাশা নিয়ে মানুষ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রত্যাশা করে, ওনারা সব জায়গায় ব্যর্থ, এই কথা বলা যাবে না। হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা সবচেয়ে বেশি কাজ করছে। যে কারণে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়নে এখনও সমর্থ হয়নি। এখনও আপনি থানায় গেলে হয়রানির শিকার হবেন, বিভিন্নভাবে টাকা পয়সার লেনদেন এখনও থানায় চলছে। তাহলে কি সংস্কার হলো? আমরা ওনার থেকে তো আরও অনেক বেশি কার্যকরী পদক্ষেপ চিন্তা করছিলাম। তারপরেও ওনাদেরকে এখনও সময় আছে। আমরা বলবো অনেকগুলো কার্যকর সংস্কার করা তাদের জন্য দরকার, যে সংস্কারগুলো কাগজে কলমে হবে না, আসলে বাস্তবিকভাবে এটাকে আইনসিদ্ধভাবে হবে। বিশেষ করে জুলাই সনদটাকে আইনের মর্যাদা দেওয়া, এটাকে সংবিধানের সাথে সন্নিবেশিত করা, এটা অত্যন্ত জরুরি। আরেকটি এখন সময়ের অপরিহার্য দাবি, সকল দলগুলোকে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দিতে চাইলে আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য একটা বড় উত্তরণ হবে। আমাদের দেশের মতো এই দেশগুলোতে গণতান্ত্রিক উত্তরণের জন্য পিআর পদ্ধতি একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। হাসিনার বিপক্ষে আন্দোলনের মাধ্যমে আমরা একটা জিনিসই বুঝাইতে চাইছি যে এরকম বাকশালী বা এই যে ফ্যাসিস্ট যে কাঠামো আছে, আমরা এই কাঠামোটাকে আর আমাদের জীবদ্দশায় অন্তত আমরা চাই না, বাংলাদেশের বুকে আর চাই না। কিন্তু এখনও হাসিনার যে কাঠামো আছে এখনও রয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্ট ওই কাঠামোতেই কার্যক্রম চালাচ্ছে। আমরা বিচার বিভাগের সংস্কার পাই নাই, আমরা আইন বিভাগের সংস্কার পাই নাই, আমরা নির্বাচন সংস্কার পাই নাই, আমরা হচ্ছে যে পুলিশ সংস্কার পাই নাই। তো সব কিছুই যদি ঠিক সেমভাবে থেকে যায়, তাহলে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক না কেন তারও একটা স্বৈরাচার হওয়ার প্রবণতা তৈরি হইতে পারে। অন্য অনেক
মানে কাল্পনিক জিনিসপত্র এগুলা মানে বাস্তবায়ন করতে পারা না পারা সেগুলোর চাইতে বেশি জরুরি ছিল হচ্ছে যে যারা প্রাণ দিছে তাদের পরিবারের যাতে পুনর্বাসনগুলো হয়, তাদের প্রয়োজন সরকারিভাবে পুরা করা হয় এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ইত্যাদি ইত্যাদি। তো এইসব সেক্টরে সরকার কাজ করছে নানাভাবে। এখানে ধরেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মধ্য দিয়ে বেসিক্যালি প্রথম দফা যে টাকাগুলো দেওয়া হয়েছিল, কিন্তু এই সিস্টেমটা পুরাটাই মানে সরকারি যে আমলাতান্ত্রিক জটিলতা, এই জটিলতাগুলোর সম্মুখীন হয়েছে একদম শুরু থেকেই। দেখা গেছে শহীদ পরিবারগুলোর মধ্যে যেসব শহীদ পরিবার মোটামুটি পরিচিত, ওয়েল নন, আমরা সবাই জানি, নাম বললে আমরা চিনব, এই পরিবারগুলো মোটামুটি সরকার কী করে ফেলছে, ভালো রকম পুনর্বাসন করতে পারছে। বাট দেখা গেছে যে একই দিনে হয়তো শহীদ হয়েছে এরকম আরেকজন শহীদ যে কিনা ওয়েল নোন না, ওভাবে পরিচিত না, কিন্তু সে দেখা গেছে যে অবহেলিত, বঞ্চিত। আহতদের ক্ষেত্রেও দেখা গেছে সেম। যেটা আমার কাছে বেশি নাজুক মনে হয় সেটা হচ্ছে যে এখনও শহীদদেরই প্রপার তালিকাই গুছাইতে না পারা। শুরুতেই মানে আন্তর্জাতিক সংস্থাগুলো পর্যন্ত 1400 সংখ্যা বলে ফেলছে, অথচ সরকারিভাবে ওই যে 800 যে করছে 800-তে আটকায় আছে, এর থেকে আর আগাইতে পারে নাই। এই যে 5ই আগস্ট শহীদ পরিবারগুলোকে নিয়ে প্রোগ্রাম করছে ডক্টর ইউনূস সহ, 800 শহীদ পরিবার কতজন আসছে আমি জানি না, অফিসিয়ালি ধরে নিলাম 800 শহীদ পরিবার আসছে। তো এর বাইরে বাকি শহীদ পরিবার যাদেরকে রিকগনাইজই করতে পারা যায় নাই, এটা তাদের সাথে অন্যায় না? তাদেরকে যে 1 বছর পরও রিকগনাইজ করতে পারা গেল না, এটা তো একটা অন্যায়। এই ব্যর্থতাগুলো তো তার আসলে অ্যাড্রেস মানে ফেস করা লাগবে, অ্যাড্রেস করা লাগবে এবং এটাতে মানে পূরণ করা লাগবে আর কি।